বন্ধুরা, গত ৫ই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যায়, তারপর থেকে একের পর এক অস্বাভাবিক জিনিস আমাদের সামনে আসছে, যেগুলো দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। এ যুগে এসেও যে সেই মধ্যযুগীয় বর্বরতা চালু ছিল তা আমাদের জানা ছিল না। আপনারা হয়তো সকলে ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন, অর্থাৎ গণভবনে শেখ হাসিনা বাস করতেন। আর সেখানে কিন্তু গণকবর পাওয়া গেছে। আমরা একাধিক ভিডিওতে দেখেছি যে গণভবনে গণকবর পাওয়া গেছে, যেটা দেখে আমরা সত্যি অবাক হয়েছি যে কতটা বর্বর ছিল আমাদের প্রধানমন্ত্রী। এরপর আমাদের সামনে এসেছে শেখ হাসিনার আরেকটি টর্চার সেল আয়নাঘর। আর এই আয়নাঘরটি হলো শেখ হাসিনার একটি গোপন কারাগার, যেখান থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন মানুষজনকে গুম করতেন, যারা সরকার বিরোধী ছিল, যারা সত্য কথা বলতো, তাদেরকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় মিথ্যা অপবাদে এই জেলে রাখা হতো। আর এটি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো একটা ক্যাম্পের কাছে অবস্থিত। বিশেষ করে এটি হতে পারে ডিজিএফআই এর অফিস রুমের পিছনে। আর ডিজিএফআই হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত গোয়েন্দা সংস্থা। আর এই ডিজিএফআই শেখ হাসিনার আদেশে সব রকম কাজ করত। তারা যাকে খুশি তাকে ধরে নিয়ে গিয়ে এই আয়নাঘরে বন্দি করত। এই আয়নাঘরটি ছিল শেখ হাসিনার একটি বন্দিশালা। বর্তমানে আমাদের হাতে আয়নাঘর সম্পর্কে এমন কিছু ফুটেজ এসেছে যেগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এবং আপনার গা শিউরে উঠবে, কারণ এর আগে কখনোই আপনি এমন কোনো কিছু দেখেননি। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের মধ্যে যাদের বয়স 18 বছরের নিচে বা যাদের হার্টের সমস্যা আছে বা যারা দুর্বল হৃদয়ের মানুষ, তারা এই ভিডিওটি দেখবেন না। তারা এখানেই স্কিপ করতে পারেন, কারণ ভিডিওর মধ্যে আপনি এমন কিছু দৃশ্য দেখবেন আয়নাঘরের, যেগুলো দেখলে হয়তো আপনার মাথা ঠিক থাকবে না, অথবা আপনি অস্বস্তিতে ভুগতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, শেখ হাসিনা ছিল বাংলাদেশের একজন স্বৈরশাসক। তার সময় তিনি তার ইচ্ছা মতো যা মন চায় তাই করেছে। উন্নয়নের নামে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিভিন্ন দেশে। ধারণা করা হচ্ছে এই পর্যন্ত শেখ হাসিনা প্রায় $93 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। আর এই পরিমাণ সম্পত্তি কিন্তু ভারতের 1 নম্বর ধনী মুকেশ আম্বানিরও নেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা পাচার হয়েছে বিগত কয়েক বছরে। আর এইসব লুটপাট, গণহত্যা, গুম, ধর্ষণ এসব করতে গিয়ে শেখ হাসিনার প্রয়োজন ছিল একটি গোপন জেলখানার, যেগুলো সম্পর্কে কেউ জানবে না, যেখানে থাকবে না কোনো বাধা, যেখানে কোনো সাধারণ মানুষজন প্রবেশও করতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তৈরি করে এই আয়নাঘর। আপনারা হয়তো ভাবতে পারেন যে আয়নাঘর মানে শুধুমাত্র একটি কারাগার। আসলে এটা ভুল। বাংলাদেশে বেশ কয়েকটি আয়নাঘর রয়েছে। সম্প্রতি বাংলাদেশের আয়নাঘরের সামনে অনেক মানুষ আন্দোলন করায় বিনা অপরাধে যারা আয়নাঘরে বন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তারা আয়নাঘর থেকে বের হয়ে বলে যে তারা কখনোই এমন কোনো কিছু দেখেনি, এমনকি তারা নিজেরাও জানে না যে তারা কোথায় ছিল। এই আয়নাঘরে অবস্থানকারে তারা বলেছে যে আয়নাঘরে ঠিকঠাক মতো খাবার দেওয়া হতো না এবং তাদের উপরে চরম নির্যাতন চালানো হতো। সপ্তাহে একবেলা খাবার জুটত। এমনকি এই আয়নাঘরে অনেকের আর্তনাদ দেওয়ালে ভেসে আছে। এমনকি আয়নাঘরের ভিতরে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালাতো পুলিশ বাহিনী। শুধু পুলিশ বাহিনী নয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিন্তু ব্যাপক টর্চার চালাতো এই আয়নাঘরের ভিতরে। আপনাদের সামান্য একটু উদাহরণ দিই। এই আয়নাঘরে যারা সরকার বিরোধী ছিল, যারা জনগণের পক্ষে ছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাদেরকে নিয়ে ব্যাপক টর্চার করা হয়েছে। তাদের হাতের আঙুল কেটে ফেলা হয়েছে, তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ইচ্ছামতো পিটানো হয়েছে, সারা দিন রাত 24 ঘন্টা না খাইয়ে উল্টো করে বাথরুমের মধ্যে শুয়ে রাখা হয়েছে। আর এই আয়নাঘরের রুমগুলো এতটাই ছোট ছিল যে সেখানে কোনো মানুষ সঠিকভাবে বসতেও পারত না। ছোট্ট একটি রুম, যেখানে শোয়াও যেত না, সেখানে তাদের প্রসাব করতে হতো, পায়খানা করতে হতো এবং তার মধ্যেই থাকতে হতো। তাহলে একবার কল্পনা করুন কতটা নির্যাতন চালানো হয়েছে এই আয়নাঘরে। ধারণা করা হচ্ছে যে প্রায় 4 থেকে 5 হাজার বন্দীকে এইসব আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল এবং তাদের উপরে চরম নির্যাতন চালানো হয়েছিল মধ্যযুগীয় কায়দায়। আবার অনেক বন্দী তো মানসিকভাবে পাগল হয়ে গেছে। একজন সুস্থ মানুষকে যদি প্রতিদিন অত্যাচার করা হয় তাহলে তো সে পাগলই হয়ে যাবে। অনেকে আয়নাঘর থেকে বের হয়ে সে নিজে চিনতে পারছে না যে কোথায় তার বাড়ি, তার সাথে কি ঘটেছিল বা তার কি হয়েছিল, সবকিছুই তারা ভুলে গেছে। এই আয়নাঘরের মধ্যে এতটাই নির্যাতন চালানো হয়েছে যে অনেকের তো কথা বন্ধ হয়ে গেছে, যারা ঠিকঠাক মতো কথা বলতে পারছে না। আমরা একটি ভিডিওতে দেখেছি যে আয়নাঘরের মধ্যে শত শত কঙ্কাল পড়ে আছে। তবে এটি আসলে বাস্তবে আয়নাঘরের ভিডিও কিনা বা অন্য কোনো ভুয়া ভিডিও সেটা বলা যাচ্ছে না এখনই। হতে পারে এটা আয়নাঘরের অপর কোনো চিত্র বা অন্য কোনো আয়নাঘরের ভিডিও। তবে আমার মতে এই ভিডিওটি সঠিক নাও হতে পারে। তবে বাস্তবে যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল তার বর্ণনা দিয়েছে যারা আয়নাঘরে ছিল তারা। অনেকে তো এখনও কথা বলতে ভয় পাচ্ছে, যদি তাদেরকে আবারও আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হয়। মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে তারা এমনটা বলতে পারে তা ভাবা যায়।
এই আয়নাঘরকে আমরা চাই যেন গুড়িয়ে দেওয়া হয়, কিংবা বর্তমানে যেসব এমপি মন্ত্রীদেরকে আটক করা হয়েছে তাদের যেন এই আয়নাঘরে বন্দী করা হয়। এটাই আমার দাবি থাকবে। বর্তমান ছাত্র সমাজ কি করছে? তারা কি পারছে না এইসব আওয়ামী লীগ নেতাদেরকে এই আয়নাঘরে বন্দী করতে? তাদেরকেও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হোক, তাদেরকে একেবারে ফাঁসি দিয়ে দিলে তো শেষই হয়ে গেল। তাদেরকে আমরা ফাঁসি দিতে চাই না, তাদেরকে আমরা তিলে তিলে মারতে চাই। বন্ধুরা, শেখ হাসিনা তো বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু রয়ে গেছে তার কুলাঙ্গার ছাত্রনেতারা, যাদের দাপটে এতদিন শহরে বের হওয়া যেত না, গ্রাম অঞ্চলেও থাকা যেত না। অবশেষে শেখ হাসিনার পালনের মাধ্যমে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। আমাদের স্বাধীনতার বয়স কিন্তু 3 দিন। আর এই 3 দিনে যে পরিমাণ জ্বালাও পোড়াও, আগুন, লুটপাট, গুম, হত্যা, চুরি, রাহাজানি দেখেছি তা হয়তো বিগত 14 বছরেও আমরা দেখিনি। বর্তমানে বাংলাদেশের আইন ব্যবস্থা একদম ভেঙে গেছে। যে যার মতো লুটপাট করছে, যে যার মতো যা ইচ্ছে তাই করছে। আসলে এমন স্বাধীনতা তো আমরা চাইনি। আমরা চেয়েছি সবকিছু একটা নিয়মের মধ্যে আসুক, সবকিছু সৎভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, বাংলাদেশ আবারও এগিয়ে যাক। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হয়তো আরও পিছিয়ে যাবে। এই জাতি যে অসভ্য জাতি আর এই জাতি যে মূর্খ জাতি তা আবারও প্রমাণ করে দিল এই গত 3 দিনের মধ্যে। আমরা স্বাধীনতা চেয়েছি, তার মানে এই নয় যে আমরা জ্বালাও পোড়াও, হত্যা, গুম, রাহাজানি এসব চেয়েছি। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো এসব কাজে ওস্তাদ। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাকেও অপমান করতে বাদ দেয়নি আমরা। তার মূর্তি সব ভেঙে ফেলেছি। যেহেতু ইসলামে আছে যে মূর্তি ভাঙা ফরজ, সেহেতু আমাদের মূর্তি ভাঙাটা ঠিক আছে। কিন্তু তার মূর্তির উপরে হিসু করা, তার মূর্তির উপরে জুতা ঝোলানো, এসব কোনো বাঙালি করতে পারে না। তবে সেটা যাই হোক, বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি করা কিন্তু কারো উচিত হচ্ছে না। আমি সম্প্রতি দেখছি যে বাংলাদেশের ডাকাতি, রাহাজানি ইত্যাদি অনেক বেড়ে গিয়েছে। এসবকে সুষ্ঠুভাবে সমাধান করতে হবে। তা না হলে এর দায় কিন্তু ছাত্রদেরকে নিতে হবে। যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে স্বাধীন বাংলাদেশের আশায়, সে ছাত্রদেরকেই কিন্তু আবার সবকিছু গুছিয়ে নিতে হবে। এখন আমরা স্বাধীন, এখন আমরা চাইলে সবকিছুই করতে পারবো। আসুন আমরা সকলে মিলে সুন্দরভাবে দেশটাকে গড়ি, দেশটাকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ছাত্রলীগ, কে অন্য কোনো দল, সেসব দেখার বিষয় এখন না। এখন আমাদের সবারই লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। আমাদের রিজার্ভের অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো নয়। তাই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আর শেখ হাসিনার আয়নাঘর সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।